সকল ঈশ্বরের পরম মহেশ্বর, সকল দেবতার পরম দেবতা, সকল পতির পতি, সেই প্রকাশবান ও স্তবনীয় ভুবনেশ্বরকে আমরা জ্ঞাত হই। এই ভুবনেশ্বরের অঙ্গুলি হেলনে গ্রহতারা চন্দ্র সূর্যের যে চলন মহাকাশ জুড়ে ব্যাপ্ত, তাঁরই প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবে মানবিক জীবনের প্রতিটি মুহূর্তের সমীকরণ। আর এই সমীকরণের নিখুঁত বিন্যাসে পারদর্শী অ্যাস্ট্রোলজার, লাইফ কোচ এবং ফিলান্থ্রপিস্ট ডক্টর সোহিনী শাস্ত্রী। স্রোতস্বিনীর মতো তাঁর তরঙ্গে উদ্বেল হয় দেশ দেশান্তরের মানব জমিন। দেশ বিদেশের অসংখ্য সম্মানের মুকুটে বারবার তাঁর অভিষেক। একবার নয়, দুবার রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত তিনি। ন্যাশনাল আমেরিকান ইউনিভার্সিটি তাকে সাম্মানিক ডিলিট উপাধিতে ভূষিত করেছে। লন্ডনের ওয়ার্ল্ড বুক অব রেকর্ডসে জ্ঞানী গুণীদের মাঝে তিনি একটি উজ্জ্বল নক্ষত্র। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোলজি ফেডারেশন তাকে দিয়েছে আমেরিকান অনারারি ডক্টরেট খেতাব। ইংল্যান্ডের গ্লোবাল বুক অব এক্সেলেন্স এই প্রথম ভারতবর্ষের কোনো অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রী তাঁর উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন। স্বীকৃতি ও খ্যাতির শীর্ষে থাকা এই অ্যাস্ট্রোলজারের কাছে তাই দেশ বিদেশের স্বনামধন্য ব্যক্তিত্বরা বারবার ফিরে এসেছেন। তার অভ্রান্ত গণনায় তারা খুঁজে পেয়েছেন নিজেদের জীবনের সুখ শান্তির চাবিকাঠি। একের পর এক অ্যাস্ট্রোলজির বই লিখে তিনি জয় করেছেন উৎসুক পাঠকের উদ্বেল হৃদয়। এই প্রজ্ঞা পারমিতাকে সার্থক জীবনের অভিনন্দন। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রূপালী। অনেকে অ্যাস্ট্রোলজিতে গণনা করেন বা গণনা করান, কিন্তু অনেকে বলেন যে আমার তো কই মিলল না। এই মিলল নার কারণ হিসেবে আমি যেটা এতদিন ধরে একজন অ্যাস্ট্রোলজারকে আমি সুযোগ পেয়েছি কাছ থেকে দেখার, যেটা বুঝতে পেরেছি, অ্যাস্ট্রোলজির অঙ্কটা না খুব সোজা সরল রেখা যায় না। মানে 2-এর সঙ্গে 2 যোগ করলে 4 হবে, সেটা নাও হতে পারে। মানে সেটা খানিকটা দশমিক থাকবে, খানিকটা ত্রৈরাশিক, খানিকটা ভগ্নাংশ, খানিকটা ক্যালকুলাস, খানিকটা বাইনারি, খানিকটা মানে আরও কঠিন অঙ্ক যেগুলো আমারও বিদ্যা বুদ্ধির মধ্যে নেই, সেই সব বিভিন্ন ফ্যাক্টোরিয়াল কষে ফষে তবে এর অঙ্কটা মেলাতে হয়। যেমন মানে হরোস্কোপ জানতে হয়, বাস্তু জানতে হয়, রুদ্রাক্ষ থেরাপি জানতে হয়, জেম থেরাপি জানতে হয়, নিউমারোলজি জানতে হয়, পামিস্ট্রি হস্তরেখা জানতে হয়, এবং আরও হয়তো অনেক কিছু জানতে হয় যেগুলো আমার হয়তো কোনোদিন আমি সেগুলো শুনিনি। আর এই সমস্ত কিছু জেনে তবে একজন দক্ষ অ্যাস্ট্রোলজার হতে পারেন, এবং কতটাই দক্ষ হতে পারেন যে তার নাম দেশের সাথে সাথে আন্তর্জাতিক ক্ষেত্রেও ছড়িয়ে পড়ে। কতটাই দক্ষ হতে পারেন যে একটা বিদেশের মাটিতে একটা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোলজির ফেডারেশন তারা সাম্মানিক ডক্টরেট দেন। কতটাই হতে পারেন যে আমেরিকান ইউনিভার্সিটি, ন্যাশনাল আমেরিকান ইউনিভার্সিটি তাকে ডিলিট দেন। কতটাই দক্ষ হতে পারেন, কতটাই সাকসেসফুল হতে পারেন, কতটাই কনফিডেন্ট হতে পারেন, কতটাই মানুষের জন্য সঠিক কাজ করতে পারেন, সঠিক দিশা দেখাতে পারেন, যেখানে দাঁড়িয়ে রতন টাটা, নরেন্দ্র মোদী, মেরি কম, বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর, এরকম সুন্দর পিচাই, রোনাল্ডো, এরকম বিশ্বের তাবড় 30 জন বিখ্যাত মানুষের সাথে তাকেও এক মঞ্চে এক ফ্রেমে আমরা দেখতে পাই। একটা রিকগনিশনের যে ছবির লিস্ট তার মধ্যে তাকে দেখতে পাই। আর তার পাশাপাশি 2বার পাওয়া রাষ্ট্রপতি পুরস্কার তো তাকে সমৃদ্ধ করেইছে, এবং তার সাথে সাথে মানে তিনি একবার পেয়েছেন রামনাথ কোবিন্দের কাছ থেকে, একবার তারও আগে প্রণব মুখার্জির কাছ থেকে, কিন্তু বর্তমানে দ্রৌপদী মুর্মুর সাথেও তার যে বন্ধুত্ব, তার যে সখ্যতা, সেটার কথাও তার কথায় ফিরে ফিরে আসে। কিন্তু সব কিছুর শেষে বলবো, তার স্নেহ পাওয়ার সুযোগ আমি পাই, এবং আমি চোখের সামনে দেখতে পাই সারাক্ষণ উনি কীভাবে প্রত্যেকের কাউন্সেলিং করার চেষ্টা করছেন, প্রত্যেককে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছেন, এবং তার পাশাপাশি 3টে বই লিখেছেন যাতে আমরা প্রত্যেকে বেসিক নলেজটুকুর ব্যাপারে জানতে পারি,
উই ক্যান বি অ্যাওয়্যার অফ। তিনি আর কেউ নন, বলাই বাহুল্য ডক্টর সোহিনী শাস্ত্রী। নমস্কার সোহিনীদি। নমস্কার রূপালী, আজকে তোমাকে প্রচণ্ড সুন্দর লাগছে, ভীষণ ব্রাইট লাগছে, আর সব থেকে খুব ঝলমলে লাগছে। থ্যাংক ইউ। সে তো তোমার কাছে আসলে আমি প্রত্যেকদিন খুব ঝলমলে ফিল করি। একটা জিনিস আমাকে বলো, তুমি এই প্রত্যেকটা ডিপার্টমেন্টে নিজের নলেজে এবং প্রত্যেকটা জিনিসে তুমি স্পেশালাইজেশন করেছো, মানে সেটা হস্তরেখা হোক, সেটা হরোস্কোপ হোক, সেটা বাস্তু হোক, সেটা রুদ্রাক্ষ থেরাপি হোক, জেম থেরাপি, কালার থেরাপি, এর পাশে তোমার আলোচনায় বারবার চলে আসে এটা হচ্ছে কৌণিক বিচার, এটা স্মরণারী চক্র, এটা নক্ষত্র বিচার। অর্ধেক শব্দ আমি মানেও বুঝতে পারি না। অ্যাকচুয়ালি কি বলতো, অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা হচ্ছে একটা ভাস্ট, তারই বিভিন্ন ব্রাঞ্চ, যেমন নিউমোরোলজি তার একটা ব্রাঞ্চ, পামিস্ট্রি তার একটা ব্রাঞ্চ, তার সঙ্গে স্বর্ণারী চক্র থাকছে, নবতারা চক্র থাকছে, এবং নেটাল চার্ট তো আছেই। চন্দ্রের অবস্থান, রবির অবস্থান, তার মধ্যেও আবার অনেক রকম ডিগ্রি থাকে, যেমন আর্লি ডিগ্রি থাকে, মিডিল ডিগ্রি থাকে, লেট ডিগ্রি থাকে। 30টা ডিগ্রিতেই প্রত্যেকটা গ্রহ অবস্থান করছে। প্রত্যেকটা ডিগ্রির সঙ্গে প্রত্যেকটা গ্রহ তার চরিত্র, তার কি ফলাফল, সমস্ত ডিপেন্ড করছে তার ডিগ্রির উপর, তার ভাবের উপর, গ্রহের উপর, গ্রহের দৃষ্টির উপর। তারপর তো নবাংশ আছে, দশমাংশ আছে, সপ্তমাংশ আছে, পঞ্চমাংশ, এবং তার উপরেও যেটা হয় D60 চার্ট, যেটা হচ্ছে আলটিমেট বিচার, এবং তারপরেও কিছু বিচার থাকে যেটা হচ্ছে বিভিন্ন সূত্র। সুতরাং এটা সত্যি কঠিন সাবজেক্ট এবং প্রচণ্ড মাথা ঠান্ডা রাখতে হয়। এবং আরেকটা জিনিস হচ্ছে যেটা হচ্ছে পেশেন্স। আমার মনে হয় যে একজন প্রকৃত অ্যাস্ট্রোলজারের পেশেন্সটা খুব দরকার। পেশেন্সটা দরকার, মাথা ঠান্ডা রাখা দরকার, এগুলো সব ঠিক। প্যারালালি যেটা দরকার, যেহেতু বিদ্যা দাদাতি বিনয়ম, সোহিনীদি সেটা কোনোদিনই নিজের মুখে বলেন না, কিন্তু সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে নলেজ। আগে অ্যাস্ট্রোলজি সম্বন্ধে প্রাথমিকভাবে সেই লেভেলে পড়াশুনো করতে হবে। এটা একটা আর 5টা অ্যাকাডেমিক্সের এক্সপার্টিসের জন্য যে পরিমাণ পড়াশুনো করতে হয়, এটাতে ততটাই পড়াশুনো করতে হবে। এটাতে কিন্তু একটা মানুষের জীবন গ্রহ নক্ষত্রের নিরিখে পুরোটা, মানে ওই যেখানে ভুল আছে, যেখানে কোথাও একটা ইনজুরি আছে, সেই ইনজুরিকে সারিয়ে দিয়ে অস্ত্রোপচার করে নতুন করে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়ার এত বড় অ্যাস্ট্রোলজিক্যাল ডাক্তারিটা করতে হবে, যেটাই সাকসেসফুলি করে চলেছেন বছরের পর বছর ডক্টর সোহিনী শাস্ত্রী, দেশে এবং দেশের বাইরে। দেশের বাইরে তার কারণ হচ্ছে, বুঝতেই পারছেন, তো লন্ডনে খুব শিগগিরই উনি চেম্বার শুরু করছেন, দুবাইতে উনি চেম্বার করেন, মুম্বাইতে করেন, দিল্লিতে তো জানেনই সিআর পার্কে ওনার চেম্বার, কলকাতাতে 25 এই শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, কলকাতা 25 এই ঠিকানায় ওনার চেম্বার আছে, এবং খুব শিগগিরই উত্তর 24 পরগনায় উনি কিন্তু চেম্বার খুলতে শুরু করেছেন, মানে খুব শিগগিরই শুরু করবেন। কিন্তু যেটা করতে হবে, অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। যে নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, তো আমি নাম্বারটা আরও একবার বলে দিচ্ছি, 9674727980। আরও একটা নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, 9036136660। বিরতির পর সোহিনীদি, একটা জিনিস জীবনে, আমাদের কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা ফান্ডামেন্টাল যে নিড রয়েছে, অন্ন বস্ত্র বাসস্থান, সেগুলো নিয়ে হয়ে যাবার পরবর্তীকালেই কিন্তু এই জাগতিক জিনিসের পরে ক্যারিয়ার, এডুকেশন, টাকা সব কিছু তো থাকবে। একটা জীবন চলতে গেলে সবই থাকবে, অর্থ থাকবে, একদম কর্ম থাকবে, স্বাস্থ্য থাকবে, সবই থাকবে। ঠিক ঠিক ঠিক। এর সাথে প্যারালালি যেটা থাকে সেটা হচ্ছে আমাদের মনটাকে ভালো রাখা। আর মন কিন্তু ডিপেন্ড করে একটা আমাদের ইকিউ বা ইমোশনাল কোশেন্টের উপর, যেটা পরিবারের মানুষের উপর ডিপেন্ড করে। জন্মসূত্রে বাবা মা, ভাই বোন, শেষ বয়সে সন্তান, নাতি নাতনি, কিন্তু এই পরিবারের ফরমেশনটা যেখানে দাঁড়িয়ে হয়
সেটা কিন্তু 1-to-1 ম্যান ওয়ামেন রিলেশনশিপ। সেটা প্রেম হতে পারে, প্রেমজ বিয়ে হতে পারে, সম্বন্ধ করে বিয়ে হতে পারে। এই ইমোশনাল কোশেন্টের ওপর যে সম্পর্ক, নারী পুরুষের সৃষ্টি তৈরি করার জন্য যে মানসিক বা আত্মিক মেলবন্ধন তৈরি হয়, সেইখানে কিন্তু প্রচুর বোঝাপড়ার সমস্যা এবং সেটাই বাকি লাইফটা ঘাঁটতে শুরু করে, গন্ডগোল হয়ে যায় সেখানে। কারণ একটা জিনিস তুমি রূপালী ঠিক বলেছো, দিনের শেষে যদি বাড়িতে ফিরে শান্তি থাকে, দিনের শেষে যদি ভালোবাসার মানুষটা পাশে থাকে এবং সমস্ত লড়াইয়ের পাশে যদি ভালোবাসার মানুষটা পাশে থাকে, তাহলে কিন্তু জীবনে তুমি সব লড়াই করতে সক্ষম হবে। একদম। সেই যে মানুষটা, সে স্বামী হতে পারে বা স্ত্রী হতে পারে, পুরুষের ক্ষেত্রে নারী, নারীর ক্ষেত্রে পুরুষ। সুতরাং এই সম্পর্কটা মেন ডিপেন্ড করছে কিন্তু দুজনের ভালোবাসা এবং দুজনের বোঝাপড়ার মধ্যে, এবং এই বোঝাপড়ার জায়গাটাই কিন্তু আসে শুক্রের উপর। কারণ আমাদের এই যে লাভ, রোম্যান্স, এই দুটোই কিন্তু ডিপেন্ড করে হচ্ছে শুক্রের উপর। যদি কারো জন্মছকে শুক্র কখনো লগ্নের 6th অথবা 8th বা 12th হাউসে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তার ভালোবাসায় পরিপূর্ণতা আসবে না এবং তার লাভ লাইফে বারংবার তার জীবনে ভালোবাসা আসবে, বারংবার তার জীবনে প্রেম আসবে বিবাহের আগে, কিন্তু কোনোটাই তার সাফল্য হবে না। এবং বিবাহের পরে হয়তো দেখা গেল যে মানুষটির জন্মছকে লগ্নের 6th হাউসে রয়েছে শুক্র, তাদের ক্ষেত্রে একটা জিনিস যে তারা সারা জীবন ভালোবেসেই যাবে, কিন্তু কোনো দিন তার ভালোবাসার মানুষটার কাছ থেকে কিন্তু ভালোবাসা পাবে না, না, সেটা কোনোদিন হবে না। কারণ সে হয়তো পূর্বজন্মে তাকে কেউ ভালোবেসেছিল, সে তাকে ভালোবাসেনি, কাউকে হয়তো পূর্বজন্মে সে ঠকিয়েছিল, যার জন্য এই জন্মে কিন্তু সে ভালোবেসে যাচ্ছে, কিন্তু তার অপরের থেকে সে কিন্তু ডিচ হয়ে যাচ্ছে, সে কিন্তু তাকে কন্টিনিউয়াসলি বিট্রে করছে। লগ্নের 8th হাউসে যদি শুক্র থাকে, সেই ক্ষেত্রে কিন্তু দুজনের মধ্যে ভালোবাসাটা আসবে না, দুজনের ভুল বোঝাবুঝির জন্য। এবং 12th হাউসে যদি শুক্র থাকে, তাহলে দুজনের মধ্যে যে কনজুগাল যে একটা মিলন, সেই মিলনটা কিন্তু থাকবে না, এবং সেটার কারণের জন্য কিন্তু ভালোবাসায় একটা ঘাটতি, এবং সেখান থেকে কিন্তু বিবাহিত জীবনে তাদের সাফল্যটা আসে না। এবং এটা তো আমরা শুক্র নিয়ে আলোচনা করলাম। একটা বৈবাহিক জীবন বলো বা একটা সম্পর্কের ক্ষেত্রে সম্পর্কটা দাঁড়িয়ে থাকে, সেটা আবার ডিপেন্ড করে কিন্তু মঙ্গলের উপরেও। আচ্ছা, সুতরাং সম্পর্কের যে কন্টিনিউশন, সেটা কিন্তু কিছুটা মঙ্গল দেখছে এবং বৃহস্পতি দেখছে। একটা স্টেবল সম্পর্ক, সেইটা কিন্তু বৃহস্পতির উপর ডিপেন্ড করে। সুতরাং জন্মছকে কিন্তু বৃহস্পতির পজিশনটা দেখতে হবে। কেন্দ্রে অথবা ত্রিকোণে যদি বৃহস্পতি থাকে, লগ্ন, পঞ্চম, নবম, একাদশভাবে বৃহস্পতি, তাদের জীবনে কিন্তু সম্পর্ক টিকবে। কারণ আজকে আমাদের বেসিক আলোচনাটা হচ্ছে যে মানুষের দুটো মানুষের মধ্যে সম্পর্ক যে আজকাল এত ভেঙে যায় কেন। হ্যাঁ, আমি একটা কথা বলছি, এমনও তো হয় যে দুটো মানুষের মধ্যে বোঝাপড়ার কোথাও গড়মিল নেই, তারপরেও তৃতীয় ব্যক্তির জন্য তাদের মধ্যে সম্পর্ক খারাপ হচ্ছে। সেটা পরিবার হতে পারে, সেটা বন্ধু বান্ধব হতে পারে, সেটা যে কোনো কারণেই হোক না কেন, এটা রাহু শুক্রের কম্বিনেশন। তৃতীয় ব্যক্তি অনেক রকম ভাবে আসে, পরিবার থেকেও হতে পারে। আবার কখনো দেখা যায় যে লগ্নের 8th বা 12th হাউসে মঙ্গল, শুক্র, রাহু একত্রে অবস্থান করে আছে, সেই ক্ষেত্রে থার্ড পার্সনের সঙ্গে রিলেশনশিপে জড়িয়ে পড়ার কারণের জন্য সম্পর্ক ভেঙে যাচ্ছে, মানে বিবাহ বহির্ভূত যে সম্পর্ক। সুতরাং এটা রাহু দিচ্ছে। রাহু শুক্রের প্রভাবে কিন্তু এই সমস্যাটা হয়। কখনো যদি কারো জন্মছকে দেখবে লগ্নের পঞ্চম ভাবে, অষ্টম ভাবে, দশম ভাবে অথবা দ্বাদশ ভাবে যদি মঙ্গল শুক্র একত্রে অবস্থান করে, তার জীবনে বিবাহ ভাঙবেই। আর এই যে বিবাহ বহির্ভূত সম্পর্ক অনভিপ্রেতভাবে হয়, তাহলে সেটারও তো আগে থেকে ক্যালকুলেট করে প্রোটেকশন নিলে তাহলে অবশ্যই সম্পর্কটাকে তো বাঁচিয়ে দেওয়া যায়। একটা ছেলে মেয়ে যখন আমাদের কাছে আসে বিবাহের আগে, আমরা বিচার করে বলে দিই যে দেখো, বিবাহের এত বছর পরে সম্পর্ক ভাঙতে পারে কোনো তৃতীয় ব্যক্তির কারণের জন্য, ফ্যামিলির কারণের জন্য, আমরা সতর্ক করে দিই। অনেকে আছে যে না, আমার এই সমস্যাটা আসবে, আমি এখন থেকেই প্রিকশন নিয়ে রাখি, অ্যাডভান্স প্রতিকারে সেই সমস্যাটা আসছে না। অনেকে শুনে যায়, যখন সমস্যাটা আসে তখন তাদের মনে পড়ে যে হ্যাঁ, ওনারা তো এটা বলেছিলেন আমাকে, তখন কিন্তু তারা আবার আমাদের কাছেই আসে, তখনও আমরা প্রতিকার দিই। হয়তো কিছুটা ঝড় সামলাতে হয় তাকে,
তারপরে কিন্তু আবার ধীরে ধীরে ঠিক হয়ে যায়। সুতরাং যে পর্যাতেই সমস্যা হোক, সেই পর্যায় যখন শুরু হচ্ছে তখন যদি আসা যায় তখন কিন্তু রিলেশনশিপটাকে ঠিক করা সম্ভব। কিন্তু যে রিলেশনশিপটা একদম তিক্ততা এসে গেছে সেইটাকে ঠিক করা তখন একটু কঠিন হয়ে যায়, কারণ মানসিক যে দিকটা সেটা আবার চন্দ্র রাহুর উপর তো কন্ট্রোল করে। সুতরাং সেই জায়গাটাও দেখতে হবে। চন্দ্রের অবস্থানের উপরেও বিচার করছে প্রতিকার। আমরা যে কোনো প্রতিকার রবিচন্দ্রের মানে অবস্থানের উপর বিচার করে কিন্তু প্রতিকারটা দিই। যেটা বারবার হচ্ছে, এক প্রশ্ন হচ্ছে, সময় থাকতে থাকতে চেষ্টা করুন, সময় থাকতে থাকতে নিজের নৌকোতে কোথাও যদি কোনো ছিদ্র থাকে সেটাকে সারিয়ে তুলুন, যাতে জীবনের তরিতে এই নৌকো কোথাও ডুবে না যায়, জীবন সমুদ্রে এই তরি কোথাও ডুবে না যায়। ফিরে এলাম বিরতির পর, ফিরে এলাম আমি রূপালী, সঙ্গে নিয়ে ডক্টর সোহিনী শাস্ত্রীকে এবং সঙ্গে নিয়ে আমাদের আজকে একজন বিশেষ অতিথিকে। ও দেবলীনা, ও সুদূর পুনা থেকে এসেছে, একজন হোম মেকার, একজন খুব হ্যাপি হাউস ওয়াইফ এবং একজন প্রাউড মাদার, রাইট? হাই হাই, ওয়েলকাম, স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দিদির সাথে তো আমি আগে অনেক আগে থেকে জুড়ে তুমি আছো এবং আমি ওকে প্রচণ্ড স্নেহ করি এবং যখনই ওর সঙ্গে ফোনে কথা হয় আমি আমার খুব ছোট্ট বোন, মানে আমি ওকে সবসময় লিটিল সিস্টার বলি আর কি। ওর অনেক দিনের ইচ্ছা ছিল প্রোগ্রামে আসার। সেটাই আমি অনেক দিন ধরে চেষ্টা করে তোমাকে অনেকবার বলেছি, আজকে সেটা হলো। আমি সবার সামনে বলতে পারছি যে মানে কতটা তুমি আমাকে সাহায্য করেছো একদম শুরু থেকে, অনেকভাবে অনেক প্রবলেমের মধ্যে থেকে তুমি আমাকে হেল্প করেছো, আর সেই জন্যই তোমার জন্যই আজকে আমি এই জায়গায় আছি। এটা তো আমার কর্তব্য ছিলই, আমি সবার ক্ষেত্রেই এটা করে থাকি। হ্যাঁ, তোমাকে তো আমি অবশ্যই খুবই স্নেহ করি এবং আমি প্রত্যেককেই চেষ্টা করি যে সমানভাবে বিচার করতে। আমারও ভালো লাগছে দেবলীনা, আজকে তুমি এসছো আমাদের মধ্যে, খুব আনন্দ পেয়েছি। আমি শুধু তোমার জন্যই এসেছি। আমার মনে হয়েছে এই অনুষ্ঠানের দ্বারা আমি মানে বলতে পারবো, বোঝাতে পারবো সবাইকে দিদি আমাকে কিভাবে সাহায্য করে আসছে এবং এখনো পর্যন্ত দিদি যেরকম ভাবে বলেন আমার ফ্যামিলির লোকে এবং আমার শ্বশুরবাড়ির লোক পুরোটাই আমরা এইভাবেই মেনে চলি আর কি। আর মেনে দেখছি যে ভালোই হচ্ছে, খারাপ তো হচ্ছে না। তো সুতরাং দিদি যেইভাবে বলছে সেইভাবে বেশ, মানে তুমি যখন গেছিলে দিদির কাছে কোনো সমস্যা নিয়ে গেছিলে? হ্যাঁ আমি সমস্যা নিয়ে গেছিলাম, সেটা অনেক বছর আগেকার কথা। মানে আমি তখন আমার একটা রিলেশনশিপে ছিলাম, তো ওই টাইমে দিদির ওখানে গেলাম। আমার বিয়েতে একটু খুব প্রবলেম হয়ে গেছিল, যেহেতু আমার হাজবেন্ডের সেই সময় চাকরি বাকরির ক্ষেত্রে একটু প্রবলেম ছিল, সেরকম বাড়ি থেকে একটু সমস্যা ছিল, সেই নিয়ে দিদির কাছে যাওয়া। এবং দিদি তার চাকরি বাকরি তো হয়েছে ভালোই, মানে তারপর থেকে বলতে নেই, বাট এখনো পর্যন্ত ঠিকঠাক আছি আমরা। এবং আমরা দিদির ওখানে গিয়ে তারপরে বিয়ে, তারপরে ছেলে হওয়া, মানে পুরোটাই, মানে এখন আমার 13 বছরের ছেলে আছে। হ্যাঁ, তো সেই কারণেই পুরোটাই একদম ফলো করে দেখলাম যে না বেশ, মানে ভালো আছি আর কি। সেই জন্যই আমার মনে হলো শুধু এখানকার না, আমি পুনের যত বাঙালি আছে সবাইকেই বলতে চাই যে সবাই অনেক রকম সমস্যা আছে, আমরা অনেক সময় ভেবে পাই না যে কোথায় যাব বা কোথায় গেলে আমরা ঠিক পথ দেখবো আর কি। অনেকে আমরা ভুল জায়গাতেও গিয়ে থাকি না। তো সেই কারণে আমি এটাই বলতে চাইছি এখানে এসে যে দিদির কাছে আসুন, ভরসা করে, বিশ্বাস করে। আশা করি আগে আপনারা মানে ভালো থাকবেন আর কি। এবার তোমাকে এত কাছে থেকে পেয়েছি, তো সেই জন্য মানে প্রশ্ন, ধন্যবাদ তো নিশ্চয়ই, কিন্তু মানে অনেক প্রশ্ন মনে আছে যেগুলো আমি চাই তোমাকে জিজ্ঞেস করতে, মানে না বলে পারছি না আর কি। তো এবার হলো যে এই সালটা তো শুনেছি সবার যে স্যাটার্নের সাল আর কি, তো এবার মকর রাশি কেমন যাবে এই সাল? মকর রাশির এই বছর কিন্তু খুব একটা খারাপ যাবে না দেবলীনা, তুমি চিন্তা করো না। আমি জানি এখন তুমি অনেক ভালো আছো, আগের থেকে অনেক হ্যাপি আছো। না আমার নিজের নিজেই ক্যাপ্রিকন, তো ও যেহেতু ক্যাপ্রিকন যার জন্য ওর মধ্যে একটা টেনশন থাকে। একটা জিনিস বলি যে এই বছরটা তোমার খুব একটা খারাপ যাবে না, অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট ভালোই যাবে, পরিবারের আয় উন্নতি আছে। মানসিক বোঝাপড়ার একটা দ্বন্দ্বতা আবার আসতে পারে এই বছর মে থেকে আগস্টের মধ্যে,
যে কারোর সঙ্গে তোমার একটা ভুল বোঝাবুঝি হতে পারে, হঠাৎ করে তুমি তোমার টেম্পার লুজ করতে পারো। তো এইটা করো না, আমি এটা তোমাকে বলবো। শুধু তোমাকে বলে না, আমি মকর রাশি সকল জাতক জাতিকাদেরই বলবো যে মে থেকে আগস্ট এই সময়টা টেম্পার লুজ, হঠাৎ করে ইরিটেটেড হয়ে গিয়ে নিজের কাছের মানুষ অথবা কর্মক্ষেত্রে কলিগের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়ে হয়তো কর্ম চলে যেতে পারে বা পরিবারে অশান্তি ডেকে আনতে পারেন। সেই ব্যাপারটা থেকে একটু সাবধানে থাকতে হবে। যখন আগের থেকে জেনে গেলেন মে, জুন, জুলাই, আগস্ট এই 4টে মাস আপনার পক্ষে নয়, আপনার পক্ষে অতটা সাপোর্টিভ নয়, তখন একটু কেয়ারফুল থাকবেন। আরেকটা বলবো যে এই বছর মকর রাশির সকল জাতক জাতিকাদেরই অর্থনৈতিক যোগ খারাপ না, তবে পরিবারের কাউকে নিয়ে কিন্তু ভুগতে হতে পারে, কারণ যেহেতু একটা শনি 7.5 চলছে, সেই কারণের জন্য এই বছর বিশেষ করে গুরুজন হতে পারে বা পরিবারের যে কেউ হতে পারে, মানে সন্তান হতে পারে, স্ত্রী হতে পারে, স্বামী, যে কারোর একটা শরীর স্বাস্থ্য একটা সমস্যা আসবে। সেটা অগস্ট থেকে নভেম্বরের মধ্যে। ওই সময়টা তুমি নিজের প্রতিও এবং পরিবারের সকলের প্রতি শারীরিক ব্যাপারে একটু টেক কেয়ার করো। আদারওয়াইজ কিন্তু এই বছরটা খারাপ যাবে না। শরীর স্বাস্থ্যটা ছাড়া এমনি অন্য দিক কিন্তু খুব একটা খারাপ নয় মকর রাশির জন্য। আচ্ছা, আরেকটা বলো, এই কালো রং নিয়ে যে সবাই বলে কালো রং পরা উচিত না বা কালো রং ঠিক না পরাটা বা অ্যাভয়েড করতে বেশিরভাগই বলে, এইটা কেন হয়? কালো রংকে আমরা জ্যোতিষশাস্ত্রে সবসময় যে অশুভত্বের প্রতীক মেনে চলি তা নয়, কিন্তু আবার হিন্দু শাস্ত্র অনুযায়ী কালো রংটাকে আমরা একটু অ্যাভয়েড করি। আমরা কোনো শুভ স্থানে গেলে আমরা সবসময় একটু ঝলমলে রং পরি, বা কখনো যদি কারোর শোক অনুষ্ঠানে যাই তখন আমরা একটু সাদা রং ব্যবহার করি। তো কালো রংটা কি করে বলো তো, তুমি যত কালো রং পরবে তোমার মধ্যে কখনো কখনো ডিপ্রেশন আসতে পারে। কালো রংটা কি, একটা তো আধারের প্রতীক, এবং সব সময় যদি আমরা কালো রংকে ক্যারি করি তখন মনের মধ্যেও কিন্তু আমাদের অনেক রকম অশুভ চিন্তা আসে, এটা অটোমেটিক্যালি এসে যায়। আর বিশেষত যাদের জন্মছকে শনি যদি মারক স্থানে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বলা হয় কালো রংটাকে অ্যাভয়েড করতে, স্পেশালি ফর স্যাটারডে। বলি না, আমি জানি সোহিনীদিকে কাছে পেলে আমাদের প্রশ্ন শেষ হতে চায় না, এবং অনুষ্ঠানে আসার জন্য অনুষ্ঠানের পক্ষ থেকে, সোহিনীদির পক্ষ থেকে তোমার জন্য রয়েছে একটি আকর্ষণীয় উপহার। কলকাতাতে ডক্টর সোহিনী শাস্ত্রীর চেম্বার আমরা তো জানি যে 25-এর শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, কলকাতা 25, এই ঠিকানায়। উনি কিন্তু খুব শিগগিরই নর্থ 24 পরগনাতে চেম্বার শুরু করছেন। সিআর পার্কে দিল্লির বন্ধুদের জন্য উনি চেম্বার করেন, উনি মুম্বাইতে চেম্বার করেন, উনি দুবাইতে চেম্বার করেন, এবং খুব শিগগিরই উনি লন্ডনে চেম্বারটা খুলতে চলেছেন। যে কারণে আমরা সবাই আবদার করছি, তাহলে এখানে নয় কেন, ওখানে নয় কেন, কেউ বলছি পুনায় হোক, কেউ বলছি দুর্গাপুরে হোক, কেউ বলছি ব্যাঙ্গালোরে হোক। কিন্তু যারা এসে পৌঁছতে পারছেন না কোনো চেম্বারে, তাদেরও কিন্তু চিন্তা করার কিছু নেই, রয়েছে অনলাইন কনসালটেশনের ব্যবস্থা। যে নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন, সেই নাম্বারটা আপনারা জানেন, আপনারা দেখতেই পাচ্ছেন, তাও একবার মনে করিয়ে দিচ্ছি, 9674727980। আরও একটা নাম্বার আছে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, 9038136660। আজকের মতন সময় শেষ, আজকে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। আগামী দিন এই সময়, এই অনুষ্ঠানে, এই চ্যানেলে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ভালো থাকবেন।